আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, প্রাণহানি ২৩,০০০ ছাড়ালেও কমেছে সংক্রমণ হার। টিকার আওতায় আসছে দেশের সব পোশাক কারখানা, কর্মীদের তালিকা পাঠিয়েছে বিজিএমইএ। আফগানিস্তানে ৫ দিনে ৭ প্রাদেশিক রাজধানীর পতন, কাবুলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১শে সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে, ১৫ই আগস্টের পর একদিনেই বদলে গেছিল গণমাধ্যম, পাক মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে সংবাদপত্র। করোনায় মৃতের সংখ্যা ২৩,০০০ ছাড়ালো, একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত্যুর সংখ্যা ২৬৪, শনাক্ত ১১,১৬৪। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ২৩.৫৪%। এদিকে সারা দেশে ১২ই আগস্টের পর মডার্নার প্রথম ডোজ বন্ধ হয়ে দ্বিতীয় ডোজ শুরু হবে, আর ১৪ই আগস্ট থেকে শুরু হবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনায় কমছেই না মৃত্যুর সংখ্যা, হাসপাতালগুলোতে রোগীর চাপ আগের মতোই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৯২ জন, চট্টগ্রাম বিভাগে ৬০, খুলনা বিভাগে ২৭ ও রাজশাহী বিভাগে ২৫ জন। সারা দেশে ২৪ ঘন্টায় করোনায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,১৬১। ৭০৮টি ল্যাবে ৪৭,৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১১,১৬৪। মোট শনাক্ত ১৩,৭৬,৩২২। সুস্থ হয়েছে ১৪,৯০৩ জন। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মারা গেছে ৮৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬৬ এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৮ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে ২৩.৫৪%, মৃত্যু ১.৬৮ এবং সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৯.৭১%। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার প্রথম ডোজ টিকা বন্ধ থাকবে, শুরু হবে দ্বিতীয় ডোজ, আর ১৪ আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। স্মৃতি মণ্ডল, ২১শে টেলিভিশন, ঢাকা। টিকার আওতায় আসছে দেশের সব পোশাক কারখানা, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব সিভিল সার্জন কার্যালয়ে কর্মীদের তালিকা পাঠিয়েছে বিজিএমইএ। এর মধ্যে গাজীপুরের ২১,০০০ পোশাক কর্মী করোনা টিকা নিয়েছেন। তহিদুর রহমানের রিপোর্ট। তৈরি পোশাক শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বৃহৎ খাত। দেশের রপ্তানি আয়ের ৮০% বেশি আসে এই খাত থেকে। কিন্তু করোনা মহামারীতে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে পোশাক খাতকে। গত বছরের তুলনায় রপ্তানি বাড়লেও পূর্ণ গতি ফেরেনি, আর তাই বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থানটি হারাতে হয়েছে বাংলাদেশকে। এমন প্রেক্ষাপটে টিকাদানের মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার ও বিজিএমইএ। এতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি ক্রেতারাও আশ্বস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোভিডের মধ্যে তারা সমক্ষ যোদ্ধা হিসাবে কাজ করছে এবং তারা দেশের ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন করছে। আমাদের কর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে, সরকার সেটা ডিসিশন নিয়েছে। এদিকে সম্প্রতি দেশের অন্যতম শিল্প এলাকা গাজীপুরে পোশাক কর্মীদের টিকা কার্যক্রম উদ্বোধন করা হয়। এটা অনেক ভালো একটা কর্মসূচি, আমরা এতে অনেক উপকৃত হব। এই গার্মেন্টস সেক্টরে আমরা প্রথম টিকা পাচ্ছি। পর্যায়ক্রমে সব পোশাক কর্মী কোভিড-১৯ টিকা পাবেন বলে জানান গাজীপুরের সিভিল সার্জন। আমরা সব গার্মেন্টসের শ্রমিকদের আমরা সবাইকেই এই টিকাদানের আওতায় আনবো, সরকারের এটা একটা উদ্যোগ। পোশাক কর্মীদের সুস্বাস্থ্য রক্ষায় সরকার খুবই আন্তরিক বলে জানালেন বিজেএমইর সভাপতিও। অলরেডি আমরা আমাদের সবগুলো ফ্যাক্টরির আমাদের কর্মীদের নাম সব ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। এটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সিভিল সার্জন, ডিসি, স্থানীয় মেয়র,
সবাইকে আমরা ইনভলভ করেছি। এদিকে টিকা কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি পোশাক কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আফগানিস্তানে 5 দিনের 7টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সরকারি বাহিনীর সাথে তুমুল লড়াই চলছে মাজারি শরীফ দখলের। যে দক্ষিণাঞ্চল থেকে তালেবানের উত্থান, লড়াই চলছে সেখানেও। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন সেনা প্রত্যাহারের কোনো অনুশোচনা নেই তার। আর জানাচ্ছেন আজহারুল ইসলাম। একের পর এক প্রাদেশিক রাজধানীর পতন ঘটছে তালেবানদের হাতে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে 7টি প্রাদেশিক রাজধানী দখল করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তালেবানরা সবশেষ ফারাহ প্রদেশের রাজধানী দখল করে। এরপরে স্থানীয় নিরাপত্তা বাহিনী রাজধানীর বাইরের একটি সেনাঘাঁটিতে পিছু হটে। এ মুহূর্তে তালেবানরা দেশের উত্তরের সবচেয়ে বড় শহর মাজারি শরীফ দখলে মত্ত। এ নগরীর পতন ঘটলে উত্তরাঞ্চলে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাবে আফগান সরকার। আর দক্ষিণের পশতুভাষী অঞ্চল কান্দাহার ও হেলমন্দেও চলছে তুমুল লড়াই। এ অবস্থায় যুদ্ধবিরতি চুক্তির জন্য তালেবানকে রাজি করাতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় আলোচনার জন্য দোহায় অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত বিশেষ দূত জালমাই খলিলজাদ। এদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে কোনো অনুশোচনা নেই তার। তবে ঐক্যবদ্ধ হয়ে নিজের দেশের জন্য লড়াই করতে আফগান নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। পঁচাত্তরের 15ই আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার পর বাংলাদেশ বেতার দেশের সংবাদপত্রের ভূমিকা ছিল দেশ বিরোধী। কেবল বঙ্গবন্ধুকে হত্যা নয়, ঘৃণ্যতম এই ঘটনার মাধ্যমে খুনিরা স্বাধীন বাংলাদেশকে আবারও পাকিস্তানমুখী করতে চেয়েছিল, যার প্রতিফলন ঘটে বাংলাদেশ বেতারে নাম বদলে হয়ে যায় রেডিও বাংলাদেশ। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলে মন গড়া অনুষ্ঠান প্রচার হতো তখন। তৌহিদুর রহমানের রিপোর্ট, বিস্তারিত। 1975-এর 15 আগস্ট ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের কালো তারিখ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার খবরটি বিশ্ব গণমাধ্যম, বিশেষ করে বিবিসি, গার্ডিয়ান, ভারতের আকাশবাণী গুরুত্বের সাথে প্রচার করে। Sheikh Mujibur Rahman, the father of Bangladesh and its only leader since independence, was killed by his bodyguards today in a military coup. অথচ বাংলাদেশ বেতারে খুনি মোশতাকের সরকারকে মেনে নিতে তাগিদ দেয়া হয় বুলেটিন অনুষ্ঠানে। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মোশতাক আহমদের নেতৃত্বে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। মেজর ডালিম সহ অন্য খুনিরা সে সময় নিজেদের মতো করে মন গড়া অনুষ্ঠান প্রচার করতে থাকে। বাংলাদেশ বেতার বিশেষ ঘোষণা। খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন। এখন বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীন দেশের চেতনাকে নস্যাৎ করতে চেয়েছিল খুনিরা। যেসব পত্রিকা বঙ্গবন্ধু সরকারের ইতিবাচক খবর ছাপছিল, একদিন আগেও তারাই বদলে ফেলে অবস্থান। হত্যাকারীদের একজন বাংলাদেশ বেতার শাহবাগে সেখানে প্রবেশ করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সংবাদ সদর্পে প্রচার করছে, এবং সে প্রবেশ করেছে বাংলাদেশ বেতার ঢাকায়। আর সে যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটি হয়ে গেল রেডিও বাংলাদেশ ঢাকা। এই যে পাকিস্তানের আদলে রেডিও পাকিস্তান ঢাকা ছিল, সেটাকে এখন রেডিও বাংলাদেশ ঢাকায় রূপান্তর করা, এটি কিভাবে হলো? বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অনুষ্ঠান প্রচার করে সে সময় বাংলাদেশ বেতার খন্দকার মোশতাক সরকারের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছিল। ঘোষণা দিয়ে তো বাংলাদেশ বেতারকে রেডিও বাংলাদেশে রূপান্তর করা হলো, এবং তারপরে যত ধরনের অনুষ্ঠান প্রচার হচ্ছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের বাংলাদেশের ইতিহাস, এগুলো সব সেখান থেকে সরিয়ে নেওয়া হলো, এবং সেখানে হত্যাকারীদের চিন্তা চেতনা প্রসূত যেসব অনুষ্ঠান প্রয়োজন হয়
সেগুলি তারা সেখানে প্রচার শুরু করলো। বেতারের পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিও হাঁটে উল্টো পথে। টেলিভিশনে বঙ্গবন্ধুর বক্তৃতা, বিবৃতি, বঙ্গবন্ধুর যে অনুষ্ঠানগুলো তারা রেকর্ড করেছিল, তাদের আর্কাইভসে ছিল, সবগুলো ধ্বংস করে ফেলা হলো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সহ 6 পুলিশ সদস্য গ্রেফতার। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলাম সহ 6 পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তাদের কাছ থেকে 15টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ফেনী থানায় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাসের দায়ের করা ডাকাতি মামলায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলে ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই মোতাহার হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ি ও মাসুদ রানা। জেলা পুলিশ জানায় 8 আগস্ট চট্টগ্রাম থেকে 20টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাওয়ার সময় ফেনী ফতেপুর ফ্লাইওভারের নিচ থেকে ডিবি পুলিশের একটি দল তার কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়। তদন্ত করে সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের লালখান বাজার এলাকায় জরাজীর্ণ ভবনে চলছে সিটি কর্পোরেশনের দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম। খসে পড়ছে দেয়ালের পলেস্টার, দেয়ালের চুয়ে পড়ে বৃষ্টির পানিও। যে কোনো সময় রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট। লক্ষাধিক মানুষের বসবাস লালখানবাজার ওয়ার্ডে, আর তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনের উদ্যোগে এই দাতব্য চিকিৎসালয়। মুক্তিযুদ্ধের পর পরিত্যক্ত ভবনটির নিচতলায় স্থাপন করা হয় চিকিৎসালয়। ভবনটির এখন বেহাল দশা। ঝুঁকি নিয়ে ঝরাজীর্ণ ভবনে সেবা দিচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আতঙ্ক নিয়ে প্রতিদিন কয়েকশো মানুষ সেবা নিতে আসেন এখানে। আমরা নিজেদেরকে নিয়েও রিক্সা থাকি, আবার রোগীদেরকে নিয়েও একটু রিক্সা থাকে, কারণ পেশেন্টগুলো আসতেছে আমাদের কাছে সুস্থতার জন্য। একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে বাইরে বৃষ্টি পড়ার আগে আমাদের অফিসের ভিতরে পানি পড়া শুরু হয়। কিছুদিন আগে আবার এখান থেকে এটা ভেঙে পড়া, তখন এটা ওইদিকে নিয়ে এখানে বসি। এখানে নবজাতক সহ প্রসূতি মা ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। বড় ধরনের দুর্ঘটনার আগে ভবনটি সংস্কারের দাবি জনপ্রতিনিধির। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ইতিপূর্বে বেশ কয়েকবার জানিয়েছি, চিঠি দিয়েছি যে এই ভবনটি অবিলম্বে পরিত্যক্ত ঘোষণা করে এটা ভেঙে ফেলা হোক এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। আর্থিক সংকটে ভবনটি সংস্কার করা যাচ্ছে না বলে জানায় সিটি কর্পোরেশন। তবে মন্ত্রণালয় প্রকল্প পাঠানোর কথা জানিয়েছেন সিটি মেয়র। আমরা কিছু প্রকল্প দিয়েছি, যদি মন্ত্রণালয় সেগুলো অনুমোদন দেয় ইনশাআল্লাহ আমরা এগুলো কাজে হাত দিতে পারি। জনস্বার্থে ভবনটি দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। যৌন হয়রানির অভিযোগে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর পদত্যাগ। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরো একবার। করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু, প্রাণহানি 23,000 ছাড়ালো, কমছে সংক্রমণ হার। টিকার আওতায় আসছে দেশের সব পোশাক কারখানা, কর্মীদের তালিকা পাঠিয়েছে বিজিএমইএ। আফগানিস্তানে 5 দিনের 7 প্রাদেশিক রাজধানীর পতন, কাবুলের নিয়ন্ত্রণ নিতে মরিয়া তালেবান। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে ভিজিট করুন 21.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 এর সাথেই থাকুন।